এর আগের ভিডিওতে আমাদের পরিচয় হয়েছিল কিছু বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সম্বন্ধে। তার মধ্যে একটা ছিল রেজিস্টর। তো আজ দেখে নেব রেজিস্টর কিভাবে কাজ করে, রেজিস্টরের ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব, কত প্রকারের রেজিস্টর রয়েছে। এবং আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম রেজিস্টর সাধারণত কোনো সার্কিটের কারেন্ট ও ভোল্টেজ রেগুলেট করার জন্য ব্যবহার হয়ে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রেজিস্টর সম্পর্কে সমস্ত ডাউটগুলি ক্লিয়ার করে নেব। এটা হচ্ছে রেজিস্টারের প্রকারভেদ। এটা কি টাইপের রেজিস্টার আছে এগুলো আমি পরে প্রকারভেদগুলো জানবো। আগে সবার প্রথমে আজকে দেখে নিই রেজিস্টারের ভ্যালু আমরা কি করে ক্যালকুলেশন করব। তো ভ্যালু ক্যালকুলেশন করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে এই যে ওহমস ল ট্রায়াঙ্গেল আছে, এই ওহমস ল ট্রায়াঙ্গেলটা দেখে আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। এই যে একটা মনে করুন যে আমার কাছে পাওয়ার সাপ্লাই রয়েছে, সেটা হচ্ছে 12 ভোল্ট। সাপোজ ধরে নিন 12 ভোল্ট, এটা আমার কাছে 12 ভোল্টের ট্রান্সফরমার রয়েছে। এটা আমরা এই সাপ্লাইয়ে আমি যদি এরকম একটা এলইডি লাইট জ্বালাতে চাই, এটা যদি বন্ধুরা আমরা সরাসরি এর সঙ্গে যুক্ত করে দিই তাহলে কিন্তু এই এলইডিটা কেটে যাবে। এখানে দুটো টার্মিনাল রয়েছে, আরেকটা টার্মিনাল সোল্ডার করতে হবে। এটা সোল্ডার করতে হবে। এটা যতক্ষণ সোল্ডারিং আয়রনটা গরম হচ্ছে ততক্ষণ আমরা অন্য ব্যাপারগুলো দেখে নিই। এবার হচ্ছে বললাম, এখানে যদি আমরা একটা 12 ভোল্টের সাপ্লাইয়ের সঙ্গে এরকম একটা এলইডি আমরা জুড়ে দিই, সঙ্গে সঙ্গে কেটে যাবে। কারণ এই এলইডি বাল্বটার অপারেটিং ভোল্টেজ রয়েছে মাত্র 3 ভোল্ট। তাহলে যে 9 ভোল্ট যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে পরে এটা সঙ্গে সঙ্গে জ্বলে যাবে বা পুড়ে যাবে। খুব বেশি করে একটু গ্লো করবে, তারপরে কেটে যাবে। আমি দেখাবো সেটা প্র্যাকটিক্যালে। এবার এই যে এলইডিটাকে জ্বালাতে গেলে আমি যদি 12 ভোল্টের সাপ্লাই এই 3 ভোল্টের এলইডিটাকে আমি জ্বালাতে যাই তাহলে এটা সঠিকভাবে কাজ করবে। একটা রেজিস্টর যদি আমরা এর সঙ্গে যুক্ত করে দিই তাহলে পরে এই লাইটটা গ্লো করবে এবং কোনো রকম প্রবলেম হবে না। এই মাল্টিমিটারের সাহায্যে আমি 1K ওহম আমি একটা বেছে নিচ্ছি। আমার কাছে অনেক রেজিস্টার রয়েছে। এখন আমাকে কালার কোড দেখে আমি বুঝতে পারবো কোনটা, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি কোনটা 1K ওহম। যদি মাল্টিমিটার এরকম একটা থাকে তাহলে আপনারা অবশ্যই খুব ভালোভাবেই বুঝতে পারবেন কোনটা 1K ওহম। এই দেখুন, এটার ভ্যালু দেখাচ্ছে 1K। যদি এটার ভ্যালু আমি ক্যালকুলেট করি, এটার ভ্যালু আলাদা দেখাবে। এটা দেখুন 3.3K এটা দেখাচ্ছে। এটা 1K রেজিস্টার। এই দেখুন এটা 1K শো করছে। তাহলে এটা আমরা জুড়ে দিলে পরে আমাদের লাইটটা ঠিকঠাক গ্লো করবে। এই এলইডিটা আবার নেগেটিভ পজিটিভে রয়েছে। এই দেখুন, এই এলইডিটা একটা লেগ ছোট, একটা লেগ বড় রয়েছে। ছোট লেগটা হচ্ছে নেগেটিভ, বড়টা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা নেগেটিভ পজিটিভ দেখে আমাদেরকে লাগাতে হবে। লালটা লাগানো ছিল না, তাই লালটা জুড়ে দিলাম। এবার দেখুন, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এই সোজাটা হচ্ছে ব্ল্যাক। আমরা এই ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক জুড়ে দিলাম। এবার যদি আমরা সরাসরি এটাকে যদি এর সঙ্গে জুড়ে দিই তাহলে কিন্তু এলইডিটা কেটে দেবে। আগে সরাসরি জুড়ে দেখছি। বন্ধুরা এরকম বাড়িতে কাজ করবেন না। ইলেকট্রিসিটিতে প্রপার যদি আমার জানা আছে তাই আমি খালি হাত দিয়ে করছি। আপনারা যদি বাড়িতে করেন এগুলো তাহলে অবশ্যই শকপ্রুফ গ্লাভসগুলো, শকপ্রুফ গ্লাভসগুলো পাওয়া যায়, সেগুলো পরেই করবেন। তাছাড়া এইভাবে ন্যাকেট ওয়্যারে হাত দেবেন না, নাহলে কিন্তু সার্কিটটা প্রচণ্ড হিট হয়ে আপনার হাত পুড়ে যেতে। তাই প্রপার শকপ্রুফ ও হিটপ্রুফ গ্লাভস পরেই এরকম এক্সপেরিমেন্টগুলো করবেন। দেখুন, আমি যদি এটাকে সরাসরি 12 ভোল্ট দিয়ে দিই তাহলে লাইটটা কিন্তু জ্বলবে না। আমি আরেকটা আলো ভালো লাইট দিয়ে আমি দেখাবো যে তারপরে রেজিস্টার দিয়ে কি হয়। অ্যাকচুয়ালি রেজিস্টার কাজ বোঝানোর জন্য এই প্র্যাকটিক্যালটা আমি করছি। সঙ্গে সঙ্গে কেটে গেছে। হালকা জ্বলেছিল, হালকা জ্বলে সঙ্গে সঙ্গে কেটে গেল। আমি দেখতেও পারলাম না ভালো করে যে কতটা জ্বলেছিল। এবার যদি আমি একটা রেজিস্টার দিয়ে দিই, দেখুন তাহলে কত সুন্দর গুলো করবে। এই দেখুন, রেজিস্টার দিলাম, এই দেখুন গুলো করছে। তো বন্ধুরা, রেজিস্টারের কাজ আমরা উইথ প্র্যাকটিক্যাল দেখলাম।
রেজিস্টারটা লাগালাম, তার ভ্যালু ছিল 1K। এবার এই ব্যাপারগুলো হচ্ছে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। 1K রেজিস্টার আমি লাগালাম, তো কেন লাগালাম? তার সঙ্গে তো কোনো যুক্তি বা কোনো কিছু থাকা দরকার যে আমি এখন কত ভোল্টেজের জন্য কত রেজিস্টার লাগাবো, কিভাবে লাগাবো। সেটা রেজিস্টার যদি আমরা এরকম লাগাই, এটার কোনো পোলারিটি থাকে না, যে কোনো আমরা এক সাইডে নেগেটিভ পজিটিভ রাখতে পারি। কিন্তু আমরা এবার এই রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই যে দেখুন, এই যে রেজিস্টারের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এইটাতে আমরা ব্যবহার করতে পারি। এই যে এখানে যে রয়েছে, এখানে যদি আর বের করি, দেখুন আর এখানে আর যদি বের করি তাহলে পরে ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করতে হবে, অথবা যদি কারেন্ট বের করি তাহলে পরে কারেন্টটাকে আটকে ধরলাম এই যে আঙুল দিয়ে, তাহলে ভোল্টেজকে রেজিস্টার দিয়ে ভাগ করতে হবে। আবার যদি ভোল্টেজ বের করতে চাই কারেন্ট ও রেজিস্টারকে গুণ করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স কারেন্টকে গুণ করে দিলে ভোল্টেজ পেয়ে যাব। আর কারেন্ট বের করতে গেলে পরে ভোল্টেজকে ভাগ করতে হবে রেজিস্ট্যান্স দিয়ে। আর যদি রেজিস্ট্যান্স বের করতে চাই ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করব। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে এটার ক্যালকুলেশনটা এরকম আছে। এবার ধরে নিন যে আমার সাপ্লাই ছিল কত, হচ্ছে 12 ভোল্ট। এবার আমি যে এলইডিটা চালালাম, এই এলইডির ভোল্টেজ ছিল হচ্ছে 3 ভোল্ট। এটা এলইডি ছিল হচ্ছে 5 mm এলইডি 3 ভোল্ট, আর এর কারেন্ট হচ্ছে ধরুন 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি যখন দেখছি যে আমরা 12 ভোল্টের সঙ্গে 3 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি। এবার রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা বের করব। তাহলে আমরা জানি আর ইকুয়াল V/I। তাহলে এখানে সিম্পলি ভোল্টেজ কত, এখানে একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, এই যে 12 ভোল্ট রয়েছে, এই ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেশন করতে হবে। আমরা ভোল্টেজকে রেজিস্ট্যান্সটাকে এখানে কাজে লাগাচ্ছি ভোল্টেজ ড্রপ করার জন্য। তাই এই যে 12, এই ভোল্টেজটা মাইনাস করতে হবে, দিয়ে এই যে 20 মিলি অ্যাম্পিয়ার, মিলির জন্য এই এমটা উঠানোর জন্য এখানে 1000 দিয়ে গুণ করলাম। এবার দেখুন 9/20 ইন্টু 1000, এখানে 2 গুণ ভাগ করে দিলাম, আর এখানে চলে আসলো 4.5। তাহলে হয়ে গেল টোটাল 450 ওহম। বন্ধুরা 450 ওহম আপনার রেজিস্টরটা লাগাতে হবে, তাহলে আপনার সার্কিটটা এটা ঠিক আছে। তাহলে 12 ভোল্ট সাপ্লাইয়ে আপনার এটা চলতে হবে। এবার কথা হচ্ছে যে আপনি দেখা গেল একটা রেজিস্টর কিনে নিয়ে আসলেন, রেজিস্টর 450 ওহম, কিন্তু এটা আপনি সার্কিটে ইনস্টল করার পরে দেখা যাচ্ছে এই রেজিস্টরটা হিট হয়ে যাচ্ছে। তার মানে এখানে টলারেন্স থাকে, ধরুন যে 10% ±10% টলারেন্স থাকে। তার জন্য এর ভ্যালুটা কম দেখায় অনেক সময়। এটাকে আমি মাল্টিমিটার দিয়ে যদি টেস্ট করি তাহলে আমি কম দেখাবো। এখানে যেরকম দেখলাম যে এই যে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখলাম, এটা 3.3K রেজিস্ট্যান্স, কিন্তু এখানে 3.2 দেখাচ্ছে। এই যে এটা টলারেন্সের জন্য কমে গেছে, 3.3K হওয়া উচিত ছিল, কিন্তু এটা অনেক কম দেখাচ্ছে 3.2। তার জন্য আমরা কি করি, এই টলারেন্সটাকে বাদ দিয়ে একটু বেশি রেজিস্ট্যান্সটা লাগাই। এখানে দেখুন আমি এই 12 ভোল্টের এই এলইডিটা চালানোর জন্য আমি 1K ওহম রেজিস্টার লাগিয়েছিলাম। তার কারণ হচ্ছে, কিন্তু আমার তো এখানে ভ্যালু বেরোলো মাত্র 450 ওহম। আমি 450 না লাগিয়ে এখানে 1K লাগালাম। তার কারণ হচ্ছে এখানে একটা তো টলারেন্স থাকে, টলারেন্সটা মাইনাস হবে। এবং এটা মনে করুন 450, আরও সহজ করে বলি, এটা মনে করুন যে 1000 ওহম। আমার এখানে আমি 1000 ওহম লাগালাম, কিন্তু আমার লাগাতে হতো 450। আমি এতটা বেশি, ডাবলেরও বেশি কেন লাগালাম? তার কারণ হচ্ছে এইখানে বন্ধুরা দেখলেন, আমি এখানে যদি আপনি দেখেন যে এখানে এটা তো 12 ভোল্টের ট্রান্সফরমার ঠিকই, এখানে তো 12 ভোল্টের তো ট্রান্সফরমার ঠিকই, কিন্তু যদি এখানে আমি এই যে ক্যাপাসিটার রেখেছি, এই যে ব্রিজ রেকটিফায়ারের মধ্যে ক্যাপাসিটার রেখেছি, ক্যাপাসিটারের মধ্যে আমার ভোল্টেজটা অনেকটা ইনক্রিজ করে দিচ্ছে। যদি আমি ভোল্টেজ ক্যালকুলেট করি তাহলে দেখুন প্রায় 19 ভোল্টের মতো দেখাচ্ছে। দেখুন এই ওপেন সার্কিটে 19 ভোল্ট দেখাচ্ছে।
তার মানে এই যে আমার ভোল্টেজটা বেশি আছে, তার জন্য আমি 1K ওহম রেজিস্ট্যান্স দিয়েছি। যদি সেটা না দিই তাহলে কিন্তু আমার রেজিস্ট্যান্সটা অনেকটা হিট হতো এবং কিছুক্ষণ পর রেজিস্ট্যান্স পুড়ে যেত। তার জন্য আমি এতটা বেশি রেজিস্ট্যান্সটা দিয়েছি। সেই ভোল্টেজটা যদি আমি এখানে 19 ভোল্ট হিসাবে যদি ধরি, তাহলে আমার দেখবেন রেজিস্ট্যান্সটা নিয়ার বাই এখানে ঠিক থাকবে। তো এইভাবে আমরা রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করব। আপনারা দেখবেন এখানে ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেল দেখেও খুব সহজে আপনি রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা করে নিতে পারবেন। আমি একটা দেখিয়ে দিলাম। এবার আরেকটা ব্যাপার রয়েছে, মনে করুন যে ধরুন এরকম একটা সার্কিট রয়েছে, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 300 ওহম, এটা 20 ওহম, এটা 20 ওহম, এখানে 40 ওহম, এখানে 10 ওহম, আর এখানে রয়েছে হচ্ছে 10 ওহম। এবার যদি আমরা এখানে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে যাই, এখানে দেখবেন কিছুটা এখানে সিরিজের রয়েছে, এটা সিরিজে রয়েছে, এগুলো সিরিজে রয়েছে, এগুলো প্যারালালে রয়েছে এই সার্কিটে। কিন্তু সবগুলোই আলটিমেট এখানে সিরিজ, এখানে প্যারালাল, এখানে প্যারালাল, এখানে এরকম করে যদি আমরা এই টোটাল ক্যালকুলেট করতে যাই, তাহলে এখানে দেখুন সিম্পলি এইটা যোগ করে দেব। মনে করুন এইটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এরকম করে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে C3 আর এটা হচ্ছে C4। তাহলে আমরা রেজিস্ট্যান্স কিভাবে এখানে ক্যালকুলেট করব? এখানে তো সিম্পলি যদি সিরিজ থাকে, রেজিস্ট্যান্স সিরিজ থাকে, তাহলে শুধু R প্লাস R হবে। আর মনে করুন যে এটা R1 R2, তাহলে এই দুটো যোগ করে দেবো। R1 R2 হচ্ছে টোটাল হচ্ছে 400 ওহম। এখানে মনে করুন যে R3 R4 R5 R6, আমি রেজিস্ট্যান্সটাকে আর নাম দিচ্ছি কারণ রেজিস্ট্যান্সটাকে আপনার রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে আর দিয়ে ডিনোট করা হয়, আর এটার একক হচ্ছে ওহম। এটা মনে করুন R7। তাহলে পরে এটা হয়ে গেল সিরিজে। এবার প্যারালালে PARALLEL প্যারালালে হয়ে যাবে আপনার। প্যারালাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে গেলে এরকম করতে হয়। এখানে মনে করুন যে R3 R4 আছে, R3 প্লাস 1/R4, তাহলে এখানে কত হয়ে যাবে? 20 আছে, তাহলে এই সার্কিটের হয়ে যাবে 10। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ক্যালকুলেশনটা দেখাতে গেলে আপনারা একটা সহজ ব্যাপার এটা করে নিতে পারবেন। এই যে ক্যালকুলেশন 20 উপরে 2 আসলো, তাহলে 1/R ইকুয়াল যদি এত হয়, তাহলে R ইকুয়াল 10 হবে, কারণ এটা উল্টে যাবে, এটা এরকম হয়ে যাবে 20/R, এরকম কাটাকাটি হয়ে যাবে, 10 হয়ে যাবে। একটা আমি দেখে দিলাম। এখানে আরেকটা প্যারালাল আছে, সেম টু সেম আরেকটা প্যারালাল আছে, এখানকার আরও এরকম হবে। এখানে যদি আমি ক্যালকুলেট করতে যাই, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 8 ওহম। 10 আর 40, এই যে 40 আর 10-এর লসাগু 10, 4, 40 হচ্ছে। 40 হলে ওপরে হয়ে যাচ্ছে 1, আর এখানে 4, তাহলে 5/40, আর 40/5 8 40, 8, এরকম হয়ে যাচ্ছে 8 ওহম। আর এখানে হয়ে গেল 10 ওহম, আর এখানে সার্কিট নিচের হয়ে গেল 10 ওহম। তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে 28 ওহম, আর এখানে 100 100 200 সরাসরি যোগ 400। তাহলে আমার এই টোটাল সার্কিটের ওহম হয়ে গেল, আর ইকুয়াল হয়ে গেল 428 ওহম আমার রেজিস্ট্যান্স হয়ে গেল। এভাবে আমরা কোনো সার্কিটের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। এখানে দেখবেন যে অনেক রকম রেজিস্ট্যান্স রয়েছে, এগুলোর যদি ক্যালকুলেট করতে হয় তাহলে সেইভাবে ক্যালকুলেট করতে হবে। আমরা দেখে নিলাম রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন, সিরিজ প্যারালালের ক্যালকুলেশনগুলো দেখে নিলাম। আর এটা ওহমস ল ট্রায়াঙ্গেল বলে, এটা থেকে দেখে নিলাম আরটা কিভাবে বের করতে হয়। আর বের করা এখানে দেখেছি কিভাবে আমরা রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করব। সিম্পল ক্যালকুলেশন রয়েছে এটা। এবার প্র্যাকটিক্যাল দেখে নিলাম। এবার দেখব টাইপস অফ রেজিস্টর।
দেখুন এখানে অনেকগুলো টাইপ রয়েছে। এটা রেজিস্টর, সাধারণত রেজিস্টরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা লিনার, একটা হচ্ছে নন লিনার। এই দুটো ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে চলে যাবে নন লিনারের মধ্যে। এখানে স্ক্রিনে একটা চার্ট রয়েছে, দেখুন সেখানে নন লিনারগুলো আমি ভালো করে বলে দিচ্ছি। এখানে হচ্ছে থার্মিস্টর, তারপরে হচ্ছে এলডিআর, আর আরেকটা রয়েছে হচ্ছে ভ্যারিস্টর, আর আরেকটা রয়েছে এসএমডি। আমি এইগুলো এই চারটেকেই এক্সপ্লেন করছি। এই থার্মিস্টরটা হচ্ছে এমন একটি রেজিস্ট্যান্স যেটা হচ্ছে কি হয় না ভ্যারি করে কিসের সঙ্গে, টেম্পারেচারের সঙ্গে। মানে এই থার্মিস্টর হচ্ছে এমন একটা রেজিস্টর যার রেজিস্ট্যান্স হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ড রেজিস্টর। টেম্পারেচার মনে করুন এই যে টেম্পারেচার, এখানে টেম্পারেচার রাইজ হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, তাহলে আর কি হবে, আর এর ভ্যালু কমে যাবে। আবার যদি টেম্পারেচার কমে যায় আর এর ভ্যালু বেড়ে যাবে। এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ড রেজিস্টর। আমরা যদি দেখে থাকবো এলডিআর, এখানে ছবিতে রয়েছে, স্ক্রিনে আপনি দেখে নেবেন। এই এলডিআরটি হচ্ছে স্ট্রিট লাইটের ক্ষেত্রে কাজে লাগানো হয়। যদি মনে করুন যে দিনের বেলায় আমার লাইটটা সানলাইট থাকে, দিনের বেলায় আমার সানলাইট থাকে, তার জন্য স্ট্রিট লাইট অফ থাকে, এবং রাত্রে লাইট থাকে না, ডার্ক থাকে, তার জন্য স্ট্রিট লাইট অন থাকে। তাহলে এই লাইট ডিপেন্ড রেজিস্টরটা কাজে লাগিয়ে এটা সেন্সারে কাজে হয়। এই যতগুলো আমি রেজিস্টর এখানে দেখছি এটা বেশিরভাগই সেন্সারে কাজে হয়। এর প্রথম দুটো তো একদম সেন্সারের মধ্যেই কাজে লাগে। এটা থার্মো সেন্সারের মধ্যে লাগে, আর এটা হচ্ছে এলডিআর লাইট ডিপেন্ড সেন্সারের মধ্যে কাজে লাগে। এটা বেসিক্যালি এটা হচ্ছে আপনার লাইটের উপর ডিপেন্ড করে। যদি লাইট বাড়তে শুরু করে তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাবে। যত লাইট বাড়তে শুরু করবে তত রেজিস্ট্যান্সের ভ্যালু কমতে শুরু করবে। যত লাইট মানে যদি এলকে যদি আপনি লাইট ধরেন, এই এল এর ভ্যালু যত বাড়বে, লাইটের ইন্টেন্সিটি যত বাড়বে আর তত কমে যাবে, আর লাইট যত কমে যাবে আর বেড়ে যাবে। তারপরে রয়েছে হচ্ছে ভ্যারিস্টরটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ড রেজিস্টর, ভিডিআরও বলে থাকে। এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ড রেজিস্টর। এই রেজিস্টরটা আপনার মানে কোনো সার্কিটকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার হয়। এটা হচ্ছে সার্জ কারেন্টকে আটকায়। এটা নিয়ে অনেক বিস্তৃত ব্যাপার রয়েছে যে কিভাবে সার্জ কারেন্টটাকে আটকায়। এটা যত ভোল্টেজ হাই হয়ে যাবে তখন এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। যত ভোল্টেজ হাই হবে তত এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, আর ভোল্টেজ নর্মাল থাকলে এটা ক্লোজ সার্কিটের মতো কাজ করবে। এটা সার্জ কারেন্ট থেকে আটকায়। আর এসএমডি হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। এসএমডি হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। এটাও এক প্রকারের রেজিস্টার। আমি দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে নর্মাল রেজিস্টার, এগুলো হচ্ছে নর্মাল জেনারেল রেজিস্টার। এটাকে ফিক্সড রেজিস্টারও বলে। এখানে অনেক সার্কিটে এখানে সব নর্মাল রেজিস্টারগুলোই লাগানো আছে, এখানে এসএমডি কোনো কম্পোনেন্ট নাই। কিন্তু এখানে আমার কাছে আরেকটা সার্কিট রয়েছে, দেখুন এখানে এসএমডি কম্পোনেন্ট রয়েছে। এটা হচ্ছে অনেক ছোট এবং অনেক জায়গা, অনেক স্পেসটা কম নেয়, তার জন্য ছোটোর মধ্যে সার্কিটটা হয়ে যায়। এই যে এখানে দেখুন এসএমডি কম্পোনেন্টগুলো রয়েছে। এই যে এগুলো এখানে আর টু দেখছেন, 155 এগুলো হচ্ছে এসএমডি রেজিস্ট্যান্স। এই হয়ে গেল আমাদের নন লিনার রেজিস্টর। এখানে থার্মোস্ট্যাট, এলডিআর, ভ্যারিস্টর ও এসএমডি এগুলো সবগুলোর সম্বন্ধে আমরা জেনে নিলাম। তারপরে হচ্ছে লিনার রেজিস্টরের মধ্যে একটা ফিক্স, একটা হচ্ছে ভ্যারিয়েবল। ফিক্সের মধ্যে রয়েছে হচ্ছে এই রেজিস্টরগুলোই ফিক্সড রেজিস্টর। আর একটা ভ্যারিয়েবল রয়েছে, ভ্যারিয়েবলের মধ্যে রয়েছে হচ্ছে পোটেন্টিওমিটার। এই যে এটা যেরকম পোটেন্টিওমিটার, আপনি স্ক্রিনের ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন পোটেন্টিওমিটার। এখানে পোটেন্টিওমিটার রয়েছে, এখানে রয়েছে রিওস্ট্যাট, এখানে হচ্ছে ট্রিমারটা ওখানে আমি ডিসপ্লেতে ছবি দেওয়া রয়েছে। ডিসপ্লেতে ছবি আপনি আপনার স্ক্রিনের ছবি রয়েছে, স্ক্রিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পোটেন্টিওমিটার, রিওস্ট্যাট আর ট্রিমার এগুলো সব ভ্যারিয়েবল রেজিস্টার। মানে এই যে আমি ভ্যারিয়েবল আমার সার্কিটে মনে করুন যে আমার রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে, কোথাও বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেরকম সাউন্ড কন্ট্রোল করার জন্য যে সাউন্ডের যে ভলিউম আছে সেটা কন্ট্রোল করার জন্য এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ হয়ে থাকে। মনে করুন আমার সাউন্ড এখন কম লাগবে, আবার কখনো বাড়া লাগবে, তাহলে আমি এখানে রেজিস্ট্যান্স কমালে বা বাড়ালে সাউন্ড আপনার কমবে বা বাড়বে, সাউন্ডের ভলিউম কমবে বা বাড়বে, সেটার ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো সবগুলোই হচ্ছে এরকম ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এখানে রিওস্ট্যাট আর এখানে হচ্ছে ট্রিমার, এগুলো সব ভ্যারিয়েবল। এইগুলো সব পোটেন্টিওমিটারের মতোই কাজ করে, এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এগুলো এই চলে গেল ভ্যারিয়েবল রেজিস্টার। আর ভ্যারিয়েবল রেজিস্টারের আর কোনো প্রকারভেদ নেই। এবার চলে আসবে ফিক্সড রেজিস্টারের মধ্যে একটা আছে থিন ফিল্ম আর একটা আছে থিক ফিল্ম, মানে পাতলা আর মোটা। পাতলা আর থিন মানে পাতলা, থিক মানে মোটা।
এই ফিল্ম, থিন ফিল্ম আর থিক ফিল্ম। থিন ফিল্মে তো দুটো মাত্র ভাগ রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মেটাল ফিল্ম আর হচ্ছে কার্বন ফিল্ম। মেটাল ফিল্ম আর কার্বন ফিল্ম হয়ে গেল, এগুলো ফিক্স। এগুলোর মধ্যে কোনো কিছু মেটাল ফিল্ম থাকতে পারে, কখনো কার্বন থাকতে পারে, যে কনস্ট্রাকশন ভেতরে যে কি ম্যাটার বা কি বস্তু দিয়ে তৈরি বা কি মেটাল দিয়ে তৈরি, সেইটার হচ্ছে এখানে ফিক্সের মধ্যে যেগুলো ইউজ হয় সেটা। কিন্তু থিক মধ্যে যদি আমি দেখি, থিক মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে। থিনের মাত্র দুটো ভাগ, মেটাল ফিল্ম আর হচ্ছে কার্বন ফিল্ম। আর থিকের মধ্যে রয়েছে তিনটে ফিল্ম। থিকের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে, ফিউজেবল, হচ্ছে সারমেট আর হচ্ছে মেটাল অক্সাইড। এগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিগুলো। কিন্তু এটা আমাদের বিশেষভাবে এটা ফিউজেবল রেজিস্ট্যান্সটা খুবই কাজে লাগে। প্রত্যেকটা সার্কিটেই এখন এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা রয়েছে। মনে করুন যে কোনো এখানে যে এর ভেতরের কনস্ট্রাকশনটা এরকম থাকে, আমি ডিসপ্লেতে দেখুন, আপনি দেখলে বুঝতে পাচ্ছেন এর ভেতরের কনস্ট্রাকশনটা এরকম থাকে যে এরকম। এটা তো একটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সেরই কাজ করে, কিন্তু এর মধ্যে একটা ফিউজও থাকে, এর মধ্যে একটা ফিউজও রয়েছে। যে ফিউজটা আপনার হিউজ কারেন্ট যখন যাবে, ফিউজটা ব্রেকডাউন হয়ে যাবে। যদি কোনো কারণে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে হিউজ কারেন্ট পাস হয়, তখন এই সার্কিটটা এখন ব্রেকডাউন হয়ে যাবে। এটা হচ্ছে ফিউজেবল রেজিস্ট্যান্স। এগুলো সব জায়গায় বিভিন্ন প্রকারের কাজে ব্যবহৃত হয়। এর অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে অন্য একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। আপনারা শুধু আজকে এটা কিভাবে কাজ করে সেটা শিখলেন, এরপরে আমি দেখবো এর অ্যাপ্লিকেশনগুলো। প্রত্যেকটা এখানে যে রেজিস্টরগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে প্রত্যেকটা সার্কিটে, এটাও একটা পাওয়ার সার্কিট, এটাও একটা পাওয়ার সার্কিট। এর মধ্যে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্সের ব্যবহার হয়েছে। টিএল আছে, এগুলো ক্যাপাসিটার আছে, এটা রয়েছে হচ্ছে মসফেট রয়েছে, ডায়োড রয়েছে, এলইডি রয়েছে। সব এগুলো বিভিন্ন সার্কিটে বিভিন্ন কীভাবে কাজ হয় সেগুলো আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে বানাবো। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো এর অ্যাপ্লিকেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। কিছু কোয়ারি থাকলে কমেন্ট করবেন, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নলেজগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।